আইডিয়া নেই বললে তো হবে না ম্যাডাম। আপনি বলবেন আর আমরা মেনে নিব এমনটা ভাবলেন কিভাবে? আপনার পুলিশকে বড্ড বোকা ভাবেন। আপনার হাজব্যান্ড মিস্টার অপূর্ব রায়ের সঙ্গে মিসেস তানিয়া মল্লিকের যে অ্যাফেয়ার চলছে তা সম্প্রতি আপনার কর্ণগোচর হয়েছে। দুজনে একসঙ্গে ওই বিশেষ পার্টি অফিসে উপস্থিত থাকবে সেটা জেনেই আপনি পার্টি অফিসে উপস্থিত হয়েছিলেন। কাউকে দিয়ে আপনি যে তানিয়া মল্লিককে অপহরণ করাননি সে বিষয়ে নিশ্চিত হব কিভাবে? কিভাবে মেনে নেব আপনি গোটা ঘটনাটায় কিছুই জানতেন না? একটু আগে ফোনের সাবধানবাণী মনে পড়ে গেল গার্গীর। গম্ভীর মুখে বলল, সে কি বলতে চাইছে না কি আপনি? কাউকে অপহরণ করা আপনার এত সোজা বিষয় বলে মনে হয়? সেদিন প্রথম আমি মিসেস তানিয়া মল্লিককে দেখি। আপনার কথা ভুল হচ্ছে অফিসার। নিজের স্বামীকে সামলাতে ব্যস্ত ছিলাম তখন। মিসেস তানিয়া মল্লিক কী করছে, কোথায় যাচ্ছে সে নিয়ে আমার কোনো মাথা ব্যথাই ছিল না, এখনও নেই। আপনার কথা সত্যি কি না সেটা যাচাই করার কোনো উপায় নেই আমাদের কাছে। হলরুমের সিসিটিভিটা খারাপ ছিল, কাজেই ফুটেজ চেক করা সম্ভব হয়নি। ম্যানেজারকে এই নিয়ে প্রশ্ন করতে বললেও নিজেও জানে না সে কবে থেকে সিসিটিভি কাজ করা বন্ধ করেছে। ফুটেজগুলি দেখার দায়িত্বে যে আছে সে পার্টির রাত থেকে মিসিং। সম্ভবত কোনো প্রভাবশালী ব্যক্তি এর নেপথ্যে আছে, কিন্তু কে সে সেটা আমাদের জানতে হবে। সবই বুঝলাম, কিন্তু আপনাদের আগেও বলছি এখনও বলছি আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই, কাজে আপনাদের কোনো রকম সাহায্য করতে পারবো না আমি। একা চুপচাপ বিছানায় বসেছিল মিসেস তানিয়া মল্লিক। এমন একা একা থাকার অভ্যাস চলে গেছে অনেক দিন। বিয়ের পর থেকে চারপাশে মুগ্ধ স্তাবকদের ভিড় দেখে অভ্যস্ত সে। বড় ভালো লাগে এই রূপের প্রশংসা শুনতে। সুদর্শনা, আকর্ষণীয়, হৃদয়শ্বরী, অপরূপা এমন প্রশংসা শুনতে শুনতে সত্যি বোধহয় নিজেকে সে ঈশ্বরী ভাবতে শুরু করেছিল। অপূর্ব সুন্দর এক প্রতিমা, যাকে বিধাতা সমস্ত মাধুর্য দিয়ে নিজে হাতে সৃষ্টি করছেন। কিন্তু আজ আজ সেই স্তাবকের দল কোথায়? বন্দিনী রাজকন্যাকে উদ্ধার করার কোনো তাগিদও তো নেই কারোর মধ্যে। তাহলে তাহলে কি চিরকাল বন্দিনী থাকতে হবে এই অন্ধকূপে? শিউরে উঠল তানিয়া। না না, এভাবে সে বাঁচতে পারবে না। পোড়া রুটি আর পেঁয়াজ পেটের আগুন খিদাটা হলেও নিবেছে। এবার সে ভাবতে লাগলো কিভাবে দেবজ্যোতিকে বশ করা যায়। এমন কিছু করতে হবে তাকে যাতে দেবজ্যোতি সব কথা শুনে চলে। দেখুন ম্যাডাম, এই মুহূর্তে আমরা জেরা করার হাত থেকে আপনাকে রেহাই দিল। একটা কথা স্পষ্ট জেনে রাখুন, আপনাদের দিকে কিন্তু আমাদের সবসময় নজর থাকবে। আমার দৃঢ় বিশ্বাস মিসেস তানিয়া মল্লিককে গুম হওয়ার পিছনে আপনার হাত রয়েছে। যেটা খুশি আপনি সেটাই ভাবতে পারেন অফিসার, সত্যি তাতে বদলে যাবে না। গম্ভীর মুখে ঘর ছেড়ে বেরিয়ে যায় গার্গী। কি বুঝেছ? মেজবাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন অফিসার ইনচার্জ। এদের মানসিকতা বোঝা কি এত সহজ স্যার? কোনটা মুখ আর কোনটা মুখোশ বুঝতে দিন কাভার হয়ে যায়। তবে কথা বলে যা মনে হচ্ছে মিসেস তানিয়া মল্লিকের অপহরণের সঙ্গে এই দুজন জড়িত নাও হতে পারে। যদি তোমার কথা মেনে নেই তাহলে এই প্রশ্ন থেকে যায়, মিসেস তানিয়া মল্লিক গেলেন কোথায়? গেলেন কি স্বেচ্ছায়, নাকি কেউ তাকে যেতে বাধ্য করলো? ঠিক কী হয়েছিল সেদিন পার্টি অফিসে? মিসেস মল্লিক কি জানেন তার স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে অ্যাফেয়ার চলছে? অনেকগুলো প্রশ্ন, কিন্তু উত্তর মিলবে কোথায়? স্যার, আমার মনে হয় একবার মিস্টার মল্লিকের সঙ্গে কথা বলা দরকার। বিশালকে ফোন করে মিস্টার দেবজ্যোতি মল্লিককে বললেন, আমি যদি ব্যবসা থেকে মূলধন তুলে নেই তবে তোমার কী হবে ভেবে দেখেছো? কথা মেনে চলবেন জানতাম। আপনার হাজব্যান্ড খবর কি? উনি কি নিজের ভুল বুঝতে পেরেছেন, নাকি এখনও অবধি চিন্তা করবেন এভরিথিং উইল বি অল রাইট? কে কি দিল পুলিশে খবর? কারাই বা সবার চোখের সামনে দিয়ে তুলে নিয়ে গেল মিসেস তানিয়া মল্লিককে? কার নির্দেশে এমন করলো? কেন সে এখনও নেপথ্যে? পুলিশ কিভাবে জানলো আমার স্বামীর সঙ্গে তানিয়ার অ্যাফেয়ারের কথা? আমি যে সেদিন ওই ক্লোজ ডোর পার্টি অফিসে উপস্থিত ছিলাম তাই বা জানলো কীভাবে? দেখুন, আমি জানি এই সব প্রশ্নের উত্তর আপনার কাছে রয়েছে। আপনি মুখ খুলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। সব প্রশ্নের উত্তর কি আপনাকে এই মুহূর্তে পেতেই হবে মিসেস গার্গী? ভুলে গেছেন বোধহয় আপনার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে। পাপাই কিন্তু এখন স্কুলে। তার ভবিষ্যতের কথাটা তো ভাবুন। পাপাই? পাপাই কী হবে? প্লিজ পাপাইকে কিছু করবেন না। ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। গার্গীর স্বর অনুনয় ফুটে উঠল। এই মুহূর্তে তার দেবজ্যোতিকে পৃথিবীর চরম নিষ্ঠুর মানুষ বলে মনে হচ্ছে। ঠিক এই এই জিনিসটাই আমি দেখতে চেয়েছিলাম। একজন মায়ের কাছে সন্তানের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আপনি নিজের সন্তানের খেয়াল রাখুন, তাকে যত্ন করুন, তার ভবিষ্যৎ নিয়ে ভাবুন। চারপাশে কী ঘটে চলছে তা আপনার চিন্তার বিষয় নেই, কাজে ওসব নিয়ে চিন্তাভাবনা করা ছেড়ে দিন। পুলিশ বলেছে যে তারা আবার আসবে। তাদের সন্দেহ পরিকল্পনা করেই আমি এসব করেছি। কি করব, কি বলবো?
কিছুই বুঝতে পারছি না আমি। আমি তো এই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে। সেটাই বলবে যেটুকু আপনি জানেন। কতটা বলবেন তা নিশ্চয় আপনার মতো বুদ্ধিমতী মহিলাকে বুঝিয়ে দিতে হবে না। হাজার একটা প্রশ্ন আসুক, আপনার সামনে কোনোভাবেই নিজের বক্তব্য থেকে পিছু হাঁটবেন না। ভালো কথা, আপনি কি স্থির করলেন? যে মানুষটা এতদিন ধরে আপনাকে ধোঁকা দিয়েছে, এখনও হয়তো দিচ্ছে, তার সঙ্গে বাকি জীবনটা পার করবেন? দ্যাটস নান অফ ইউর বিজনেস। ফোন ডিসকানেক্ট করে দিতে টেবিলে রাখা গার্গীর মোবাইলটা বেজে উঠল। জেরা শেষ হওয়ার পরপর অপূর্ব বেরিয়ে গেছিল তার নাকি এই ফ্ল্যাটে সাফোকেশন হচ্ছে। পুলিশের জেরা কি সহজ জিনিস? এরপর গার্গী কোনো কথা জিজ্ঞাসা করেনি, অপূর্ব বলেনি। আসলে পুলিশের জেরা জীবনে প্রথমবার সামনে থেকে ফেস করলো গার্গী। সমস্তটা তার কেমন ঘেঁটে যাচ্ছিল। আজকাল ওই মানুষটাকে, যাকে এককালে পাগলের মতো ভালোবাসতো, তার সাথে কথা বলতে আর ইচ্ছে হয় না। এতটাই ভালোবাসে যে হয়তো নিজের থেকে বেশি বিশ্বাস করতো অন্যের মতো। সেই বিশ্বাসে সে কী এমন দাম দিল? ছেলেটার কথা একবারও ভাবলো না? ভাঙাচোরা শৈশব নিয়ে বড় হওয়ার অতীব ভয়ঙ্কর। সে চায় না পাপাই ওভাবে বড় হোক। যদি মন দৃঢ় করে পাপাই নিয়ে চলে যায়, সে তা কি ছেলের ব্যক্তিত্বে প্রভাব ফেলবে? পাপাই মাম্মাম পাপা দুজনকে চায়, দুজনকে ভালোবাসে। একজন মা হিসাবে তার কি করা উচিত? স্ত্রী হিসাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে চাইলেও এই একটা জায়গায় সে বারবার আটকে যায়। চোখের জল মুছে ফোনটা তুলল। মেঘনাথ, আর ইউ সাসপেন্ডিং? এজেন্সির ডিরেক্টর দেবরাজ সরখেলকে ফোন করেছেন। প্রথমে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের 2-3 জন গ্রাফিশনাল গোয়েন্দা নির্লজ্জ চেষ্টা করেও দেবজ্যোতি মল্লিকের কোনো গোপন খবর বের করতে পারেনি। 2-3 বার ভদ্রলোককে ফোন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি অতি পেশাদার অপরাধীর মতো গোয়েন্দা চক্ষু ফাঁকি দিতে সক্ষম হয়েছেন। এতটুকু জানতে পেরেছি দেবজ্যোতি মল্লিক বিবাহিত, অসচ্ছল পয়সা, স্ত্রী ভীষণ সুন্দরী, স্ত্রীর নাম তানিয়া মল্লিক। তবে অসচ্ছল অর্থের উৎস সম্পর্কে কোনো ধারণা করা সম্ভব নয়। তবে অপূর্ব রায়ের গতিবিধি সবটাই জানতে পেরেছি। বলছি আপনাকে, একটু মন দিয়ে শুনবেন। অনর্গল বকে যাচ্ছেন লোকটা। অপূর্বর গতিবিধি সে জানে, নতুন করে জেনেই বা কী করবে? আর দেবজ্যোতির যে অতীব রহস্যময় চরিত্র, তা তার অজানা নয়। কাজটা দেওয়ার সময় সে বুঝেছিল শেষ পর্যন্ত গল্পে এমনই দাঁড়াবে। আপনার পেমেন্ট সময় মতো পেয়ে যাবেন। আরেকজনের অতীত সম্পর্কে যাবতীয় খবরাখবর জোগাড় করুন। ছোটোখাটো কিছু বাদ দিবেন না। নাম মিসেস তানিয়া মল্লিক। ম্যাডাম, অপূর্ব রায়ের ব্যাপারে পুরোটা অন্তত শুনুন। আপনার কাজ ঠিক সময় হয়ে যাবে। আর কতদিন, কতদিন আর বদ্ধ ঘরের মধ্যে থাকতে হবে ভেবে হাঁপ ধরে গেল তানিয়ার। অদ্ভুত আতঙ্ক যেন গ্রাস করছে তাকে। এভাবে বদ্ধ অবস্থায় কতদিন বাঁচবে? জীবনের রূপ রস গন্ধই যদি শেষ হয়ে যায়, তবে বাঁচার অবকাশ কই? বন্দিনী জীবনের চেয়ে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। এভাবে তিলে তিলে মরতে চায় না সে। কিছু একটা উপায় তাকে ভাবতে হবে। কিন্তু দেবজ্যোতি সবটা জেনে গেছে, সহজে বশ মানবে না। তাহলে এখন কি করবে সে? কিভাবে সব কিছু আগের অবস্থায় ফিরে যাবে? দেবজ্যোতির অসচ্ছল পয়সা আসবে তার হাতের মুঠোয়। জীবন আগের মতো রঙিন হবে। চারপাশে প্রশংসা স্তবকের দল। ঝনঝনিয়ে শব্দ শোনা গেল বাইরে। নিশ্চয়ই দেবজ্যোতি তার অবস্থা দেখতে আসছে। দ্রুত চোখ মুখ কাদো কাদো করে ফেলে তানিয়া। বোঝাতে হবে খুব কষ্টে আছে সে। সাময়িক ভুল করে ফেললেও অনুশোচনায় দগ্ধ হচ্ছে হৃদয়। হৃদয় বুঝলে হয়তো মিলবে মুক্তির এই বন্দিশালার চার দেওয়াল থেকে। সামান্য ভাত, পাতলা ডাল, ছোট্ট এক টুকরো মাছ বাইরে থেকে ঠেলে দিল থালা। ঝনঝন শব্দে তানিয়া বুঝল বাইরে থেকে দরজা বন্ধ হয়ে গেল। তবে কি দেবজ্যোতি তাকে মুক্তি দিবে না? এই অন্ধকূপ কাটবে বা জীবনের বাকি কটা দিন? ভাবতে চাইলেও ভাবতে পারল না তানিয়া। চোখের সামনে ভাতের থালাটা দেখে সর্বগ্রাসী খিদেটা কোত্থেকে যেন চাগর দিল। ভাতের থালার উপর বুভুক্ষ রমণীর ন্যায় হামলে পড়ল তানিয়া। গিলতে লাগলো গোগ্রাসে। এবার শরীর জুড়ে কেবল খিদা। তুচ্ছ ভাতের আকাঙ্ক্ষায় এলোমেলো ভাবনা চিন্তায় বিদায় নিয়েছে। খিদের যে এত জ্বালা আগে কখনো বুঝে এসেছে? অনুভব করেছে খিদের মুখে এক থালা গরম ভাতের মূল্য। মিসেস তানিয়া মল্লিকের সঙ্গে ওর অ্যাফেয়ার রয়েছে, গম্ভীর মুখে বলে যাচ্ছিল দেবরাজ সরকেল। শুধু তাই নয়, আরেকজন মহিলা রয়েছেন আপনার হাজবেন্ডের জীবনে। শি মে বি উইডো। ঝড় জল বৃষ্টি যাই হোক, উনি সপ্তাহে একদিন ওই বাড়িতে যান। কি? কি বললেন? প্রতি সপ্তাহে? গার্গী চমকে উঠলেন। কার বাড়ি যায় অপূর্ব? কি নাম বললেন মহিলার? এখনো নাম বলিনি। ভদ্রমহিলার নাম পিয়ালি সরকার। একটা ছোট্ট মেয়ে আছে, ক্লাস 7-এ পড়ে। মেবি সিঙ্গেল মাদার। ওর হাজব্যান্ডকে কখনো তল্লাটে দেখা যায় না। মামের পাতি মধ্য পরিবার। একটা সেকেন্ড হ্যান্ড 2 রুমের ফ্ল্যাটে থাকেন। ফ্ল্যাটের ভাড়া আপনার স্বামী দেন। বলতে পারেন জমানো কিছু টাকা আর আপনার স্বামীর সাহায্যে
মামের সংসারের চাকা গড়িয়ে গড়িয়ে চলছে। ভেঙে যাওয়া মানুষ আর কতবার বা ভাঙতে পারে? তবু গার্গীর মনে হলো, চেনা মানুষের যখন অচেনা হতে শুরু করে তখন সে বড় যন্ত্রণা দেয়। যতদিন অপূর্বর প্রতি ভরসা ছিল ততদিন চোখ বন্ধ করে বিশ্বাস করছে। আজ ভরসা ভেঙেছে, বিশ্বাস হয়েছে ঠুনকো। যখন চোখ খুলে দেখেছে তখন সামনে এসে দাঁড়াচ্ছে একের পর এক সত্যি। ভালোবাসার ঘর ভেঙে গেলে এমন যন্ত্রণা হয় কেন? কেন মনে হলো সব ভেঙে চুরমার করে দেই? কিন্তু চাইলে কি করা যায়? যায় না। শুধু হৃদয়ের দহন জ্বালায় জ্বলতে থাকে। আপনারা মেয়েটার নাম ঠিকানা আমায় মেল করুন এক্ষুনি। ওকে ম্যাডাম। আমি মিসেস তানিয়া মল্লিকের সব খবর জোগাড় করে আপনাকে ফোন করব। পেমেন্ট যদি একটু পেমেন্ট কি কখনো ডিল হয়েছে মিস্টার সরকেল? ওটা নিয়ে ভাববেন না, আজই ক্লিয়ার হয়ে যাবে। কাজটা মন দিয়ে করুন। যত তাড়াতাড়ি সম্ভব মিসেস তানিয়া মল্লিকের সম্পর্কে যাবতীয় খবরাখবর চাই। 15 মিনিটের মধ্যে মেল এসে গেল। মধ্য কলকাতার সরু গলিতে পিয়ালি সরকারের ফ্ল্যাট। ক্যাব বুক করে পৌঁছাতে পৌঁছাতে 45 মিনিট লেগে গেল। 4 তলা ফ্ল্যাট, অথচ লিফটের দেখা নেই। অবশ্য এসব পাতি ফ্ল্যাটে লিফটের আশা করাই দুরাশা। একের পর এক সিঁড়ি ভাঙতে লাগলো গার্গী। বহুদিনের অভ্যাস নেই, হাঁপ ধরে যাচ্ছিল। সব কিছু শেষ পর্যন্ত সে পৌঁছে গেল পিয়ালির ফ্ল্যাটের দরজায়। বেল বাজাতে দরজা খুলে দিল একটা মেয়ে। ভরা যৌবনে শান্ত স্নিগ্ধ রয়েছে, কিন্তু প্রারম্ভিক যৌবন উচ্ছল চাপল্য অনুপস্থিত। দরজা খুলতে চমকে উঠল গার্গী। এই মহিলা তার অচেনা নয়। একে তো একবার নিজের শ্বশুরবাড়িতে দেখেছে। কি যেন এক বিশেষ দরকারে এসেছিল শ্বশুরের সঙ্গে দেখা করতে। দেওয়ালে জোড়া বড় স্ক্রিনে তানিয়ার ভাত খাওয়া দেখছে দেবজ্যোতি মল্লিক। সেই শ্বাস, সেই সাবল্য উধাও। কোথায় গেল সেই অহংকারী মেয়ের চিহ্ন? হাতের মুঠিতে ভাত নিয়ে গপ গপ করে মুখে পুড়ছে। ওইটুকু ডাল তরকারিতেও কোনো আপত্তি নেই। ঠোঁটের কোনো একটা মুচকি হাসি ফুটে উঠল। কোথায় গেল তোমার ওই কাঁটা চামচের ম্যানার্স? স্ট্যাটাস দেখে ভাতের বদলে ওটস, কিনুয়ের ড্রাই ফ্রুটস খেয়ে থাকা, গ্লাটন ফ্রি ব্রেকফাস্ট, ফ্রুট জুস, বেকড ভেজিস। কোথায় গেল হেয়ার স্পা করা একঢাল মসৃণ চুল, হাত পায়ের যত্ন নিয়ে ম্যানিকিওর পেডিকিওর? এই মুহূর্তে তোমার সামনে থেকে দেখলে পাগলিনী ছাড়া কিছুই মনে হবে না। একদিন শূন্য থেকে তুলে এনে রাজসিংহাসনে বসিয়েছিলাম তোমায়, সঁপে দিয়েছিলাম আমার হৃদয়, আমার সমস্ত পার্থিব সম্পদ, কিন্তু তুমি তার যোগ্য হয়ে উঠতে পারলে না। যে শূন্য থেকে এসেছিলে সেখানেই ফিরে যেতে হবে তোমায়। তার আগে ভোগ করতে হবে বিশ্বাসঘাতকতার চরম শাস্তি। চোখ দিয়ে গড়িয়ে বসে জল, খেতে বসে কাঁদছে তানিয়া। সামান্য অবমাননা হলেন দেবজিৎ। মেয়েটা কি সত্যি ভেতর থেকে কষ্ট পাচ্ছে? হাতে ধরা মোবাইল বেজে উঠতেই দেবজিতের ধ্যান ভঙ্গ হলো। স্যার, আপনার মালপত্র এসে গেছে। স্টকটা একটু চেক করে নিলে ভালো হতো। স্টোর ম্যানেজার ডেভিড কেবিনে আসেন। আপনি ওকে ভালো করে সব বুঝিয়ে দিন। আমি ব্যবসার কাছে কিছুদিনের জন্য বাইরে আসছি। এই মুহূর্তে যাওয়া সম্ভব না। ওকে স্যার, আপনি যেমনটা বলবেন। মাল ডেলিভারি হওয়ার পর আমাদের মালিক আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। গম্ভীর দীর্ঘশ্বাস ফেললেন দেবজ্যোতি মল্লিক। কী বা চেয়েছিলেন তিনি? আরাম, আয়েশ, স্বাচ্ছন্দ্যের বদলে একটু সুখ তো চেয়েছিলেন তানিয়ার কাছে। মেয়েটা সেটুকুও দিতে পারল না। আপনি আপনি পিয়ালি সরকার? অবাক গলায় প্রশ্ন করলেন। আপনাকে তো চিনলাম না। আগে কোনো দেখিনি এ পাড়ায়। দেখুন, কোনো নতুন ডিটারজেন্ট বা ডিশ ওয়াশ বার আমার লাগবে না। লোকাল কোনো সার্ভেতেও অংশ নিতে আগ্রহ নেই আমরা, প্লিজ। পিয়ালির বড়ার ঢং দেখে অবাক হলো গার্গী। তাকে দেখেও পিয়ালি সাবান বেচনে হলে কিংবা রোদে পুড়ে যাওয়া সার্ভের ফর্ম ফিল আপ করেন এমন একজন বলে মনে হলো। কিভাবে সম্ভব? কাঁধে ঝোলা ব্যাগ দেখে কি এমন সন্দেহ হলো? এখন অবশ্য এসব ভাবার সময় নেই। দরকার তার, কাজে এগোতে হবে তাকে। কিন্তু কিভাবে? এই কটা কথা ভাবার মধ্যেখানে পিয়ালি তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। বাধ্য হয়ে গার্গী আবার কলিং বেলে আঙুল ছোঁয়াতে হলো। বিরক্ত মুখে দরজা খুলে পিয়ালি। গার্গী তখনও দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত মুখে বললেন, আপনি এখনও দাঁড়িয়েছেন? বললাম তো আমাদের কিছু লাগবে না। আমি কোনো সেলস গার্ল নই, ভুল করছেন আপনি। অপূর্ব রায়কে চেনেন নিশ্চয়, যার দয়ার দানে আপনারা অনেকদিন ধরে সংসার যাত্রা চালিয়ে যাচ্ছেন। আমি ওর মিসেস। আজ জানতে এসেছি আমি বাড়ি থাকা সত্ত্বেও ওর এখানে আসার দরকার কেন পড়ে। চকিত পিয়ালির মুখের ভয়ের ছায়া পড়ল। আপনি প্লিজ ভেতরে আসুন। এই এলাকা ভালো নয়, কে কখন কি শুনে নেবে তার কোনো মানে করবে। শেষমেশ আমাদের পাড়া ছাড়া করবে। আপনার স্বামী এখানে আসে আপনাকে কে বলল? খবরটা 100% সত্যি। কাজেই কোনো রকম মিথ্যে বলার চেষ্টা করে লাভ হবে না। কেন আসে অপূর্ব এখানে? আমাদের সাহায্য করতে। আমরা অসহায় মামে, সাহায্য ছাড়া যাব কোথায়? তাছাড়া আরও একটা কারণ আছে। নিজের ভালো কে না বোঝে বলুন? মানে?
কি বলতে চাইছেন আপনি? অপূর্ব এখানে আসে আপনাদের মুখ বন্ধ রাখার জন্য? না, শুধু মুখ বন্ধ করতে নয়, আমরা কোর্টে গেলে আপনারাই বিপদে পড়বেন। সে আসে নিজের বৈমাত্রের বোনকে বাবার সম্পত্তির অধিকার থেকে চিরকাল বঞ্চিত রাখার জন্য। চিন্তাসূত্র ছিন্ন হলো মিস্টার দেবজ্যোতি মল্লিকের। ডেভিড ফোন করেছিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, বলো ডেভিড, বিজনেস সব ওকে? ইয়েস স্যার, এভরিথিং অল রাইট। কিন্তু আপনার অভাবের দিগ্ভ্রান্ত নাবিকের মতো আমরা সবাই উতলা বোধ করছি। আপনি কবে আসবেন স্যার? বিশেষ কাজে আমায় বাইরে আসতে হচ্ছে। তোমাকে আগেই বলছি, কাজটা শেষ করাটা জরুরি। তাই এই মুহূর্তে আমার ফেরার সম্ভাবনা নেই বলেই চলে। তবে ব্যবসা সামলানোর ব্যাপারে তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। যোগ্য লোকের হাতে আমি দায়িত্ব দিয়ে এসেছি। উল্টো দিক থেকে ডেভিড বিনয়তা হয়ে নানান কথা বলে চলে। মনে মনে হাসলেন দেবজ্যোতি। ভানু আছে কোম্পানিতে তার ডানাত, ডেভিডের উপর নজর রাখার জন্য। যথেষ্ট করিতকর্তা ছেলে সে। এতদিন ধরে ব্যবসা করছে, সহজ ব্যাপার। ব্যবসায় সারমন্ত্র খুব ছোটবেলায় বাবার কাছ থেকে শিখেছিলেন। ব্যবসা ডুবে কেবলমাত্র মালিকের বোকামোর কারণে। ম্যানেজার হোক বা শ্রমের কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। অন্ধবিশ্বাস করবে তড়ি ডুববে। ছোটোখাটো 3টি ব্যবসা চালাতেন বাবা। দায়িত্ব নিয়ে দেবজ্যোতি সেগুলোকে প্রায় 10 গুণ বড় করেছে। দেড় টাকা আসছে, লাভের অঙ্ক আকাশ ছুঁইছি। আজ কোম্পানির কর্মচারীর সংখ্যা অনেক। এতদিন বাদে তিনি বাবার উপদেশ সম্পূর্ণভাবে মেনে চলেন। ভানু সব খবরাখবর তাকে দেয়। এরকম একটা ব্যবসায়িক খবরাখবর আদান প্রদানের জন্য বিশেষ গুপ্তচর রয়েছে। প্রয়োজনে ডিটেকটিভ সংস্থাকেও কাজে লাগান। এমনি এমনি সোসাইটি দেবজ্যোতি মল্লিককে সম্মান দেয় না। অবশ্য শুধু ব্যবসায় নয়, আরও একটা পরিচয় আছে তার। সে পরিচয় সমাজের কাছে গোপনীয়। দেবজ্যোতি ভাবেন, যদি বাবা বিয়ের সময় বাঁচতেন তবে হয়তো সেই সময়ের যোগ্য উপদেশ দিতেন। কিন্তু সে তো হওয়ার সম্ভব ছিল না। ঈশ্বরের ডাকে অনেক আগেই পৃথিবী ছাড়তে হয়েছে তাকে। তাই হয়তো তানিয়ার হাতের বাইরে বেরিয়ে গেল। সব কিছু সামলে দেবজ্যোতি যখন আয়ত্তে আনতে গেলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। শেকল খোলার শব্দ হতেই নিজেকে প্রস্তুত করে নিল তানিয়া। এবার নিশ্চয় দেবজ্যোতি আসবে। সে জানে যতই তাকে যন্ত্রণা দিতে চেষ্টা করুক, পারবে না, পারবে না দেবজিৎ। অবিশ্বাসিনী হওয়া সত্ত্বেও আজও তিনি তানিয়াকে ভালোবাসেন। তানিয়ার ভাবনাকে সত্যি করে যেন ঘরে ঢুকলেন দেবজ্যোতি মল্লিক। আজকাল কেমন আছো তানিয়া? বাড়ি গাড়ি বৈভবহীন জীবন ছাড়া কেমন আছো? ভালো লাগছে এখানে? কোনো অসুবিধা হচ্ছে না তো? বিদ্রুপাতক হাসি ফুটে উঠল দেবজ্যোতির ঠোঁটে। নাকি এখনও ভাবছো আমার খোরপোশের টাকায় রাজনারী হয়ে স্বেচ্ছাধীন জীবনযাপন করবে, নিজের ইচ্ছায় সাজিয়ে নেবে নিজের দুনিয়া? আমার ভুল বুঝতে পেরেছি আমি। এতদিন ভালো থেকেছি, তবে এমন ভালো কখনো থাকিনি। স্বামী হয়তো অভিমান করে আমার থেকে দূরে আছেন, কিন্তু দুজন মানুষ এক ছাদের নিচেই তো আসি। ভালোবাসার মানুষের সঙ্গে মানুষ গাছতলাতেও থাকতে পারে। এখানে তো আমাদের মাথার উপর ছাদ রয়েছে, অল্প স্বল্প খাদ্য জুটছে, পরনে পোশাক আছে। আর কী বা চাই? সবচেয়ে বড় কথা আপনি আছেন। এর চেয়ে বেশি আর কিছু চাই না আমার। দেবজ্যোতি চমকে উঠলেন। তিনি কি ঠিক শুনছেন? এসব কি বলছে তানিয়া? নাকি তাকে বোকা বানাতে আবার নতুন নাটক শুরু করছে? এ নারী যে সামান্য অভিনেত্রী তা নিজের চোখে দেখেছেন তিনি। যদিও এই মধুর কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে থাকে তার, কিন্তু পরক্ষণে দেবজ্যোতির মানসিক দ্বন্দ্বটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল তানিয়া। কিছুদিন আর কিছুদিনের মধ্যে এই বন্দি জীবন থেকে মুক্তি পাবে সে। আবার গড়ে তুলবে নিজের সাম্রাজ্য। তবে সেই সাম্রাজ্যের রাজা থাকবে দেবজ্যোতি। ক্ষমতাহীন রাজা দাবার বোর্ডের মতো। কুইন যেমন চালাবে রাজা তেমনই চলবে। চলতে হবে তাকে। তবে দাবার বোর্ডের কুইন যেমন রাজাকে রক্ষা করে, কিন্তু এখানেও তো সেটা হবে না। এই কুইন চায় ক্ষমতা, চরম ক্ষমতা। তাতে রাজা ধ্বংস হলেও কিছু যায় আসে না তার। কি 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 বললেন আপনি? এই মেয়ে, এই ছোট্ট মেয়েটা অপূর্বর বৈমাত্রিক বোন? আপনার সঙ্গে আমার শ্রদ্ধেয় শ্বশুরমশাইয়ের বিশেষ সম্পর্ক ছিল? আমি বিশ্বাস করি না। আমি কিছুতেই বিশ্বাস করি না। আপনার বিশ্বাস করা না করায় কিছু যায় আসে না। প্রমাণ রয়েছে আমার কাছে। 1 মিনিট অপেক্ষা করুন। পিয়ালি ভেতরে ঢুকে একটা ডাক্তারি রিপোর্ট নিয়ে আসে। এ দেখুন ডিএনএ টেস্টের রিপোর্ট। রিপোর্টটা 2 হাতে নিয়ে স্তম্ভিত হয়ে বসে পড়ে গার্গী। তার মাথা ঘুরছে। পায়ের নিচে মাটির অস্তিত্ব টের পাচ্ছে না। শরীরে যে বিন্দুমাত্র শক্তি নেই অবশিষ্ট। এ কী হলো তার সঙ্গে? এমনটা হয়? হতে পারে। কোন সংখ্যাসারে এসে পড়ল সে? আপনার বোধহয় শরীরটা খারাপ লাগছে। অপূর্বর দেওয়া টাকায় পিয়ালি একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনেছিল। সেখান থেকে বরফ বের করে লেবুর শরবত করে আনলো গার্গী। গার্গীর
হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নিন, ভালো লাগবে। বিনা বাক্যে গার্গী ঢকঢক করে শরবতটা খেয়ে ফেলল। এই মুহূর্তে কিছু ভাবার ক্ষমতা নেই তার। শরবতটা খেয়ে একটু যেন ভালো লাগছে। আসলে বাইরে প্রবল গরম। তার উপর এই কথা শুনে একেবারে মানতে পারেনি সে। মিথ্যে বলেনি ভদ্রমহিলা, শরবতটা সত্যি ভালো ছিল। বিয়ে হলে ইনি হয়তো তার সৎ শাশুড়ি হয়েছেন। ভাবতেই মাথায় ঝটকা লাগলো। এই কি ভাবছে সে? সৎ শাশুড়ি ভাবনাটা কি মারাত্মক! গার্গী বুঝতে পারলো তার চিন্তাভাবনা ক্ষমতা ফিরে এসেছে। ফ্যাকাশে হেসে বলল পিয়ালি, চিন্তা করবেন না ম্যাডাম। আপনাদের সম্পত্তির ভাগ চেয়ে কোর্টে যাওয়ার ইচ্ছে বা সামর্থ্য কোনোটাই আমার নেই। আমি শুধু চাই নূপুরকে ভালোভাবে মানুষ করুক। মেয়েটা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আমার মতো দুঃসহ জীবনযাপন ওকে যেন না করতে হয়। একবার দয়া করে নূপুরকে ডাকবেন? আমি একটু দেখতাম। অবশ্য যাতে আপনার আপত্তি না থাকে। কিসের আপত্তি? শুধু একটা কথাই বলবো, দয়া করে নূপুরের সামনে কিছু বলবেন না। বরাবরই আমার মেয়েটাকে এসবের থেকে দূরে রাখার চেষ্টা করেই এসেছি। বেঁচে আছি শুধু ওর মুখ চেয়ে। মেয়ে যদি আমায় কখনো ঘৃণা করতে শুরু করে, সহ্য করতে পারবো না। আপনি নিশ্চিন্তে থাকো, আমি এমন কিছু বলবো না যাতে ওর ক্ষতি হয়। মিষ্টি একটা পনির তেল বাঁধা মেয়ে মায়ের সঙ্গে বসার ঘরে অবধি হেঁটে এলেন। গার্গী লক্ষ্য করলো প্রয়াত শ্বশুরের মুখের সঙ্গে মেয়েটার মুখের অদ্ভুত মিল। হেসে মেয়েটি গাল টিপে বলল, সে তোমার এক মাসি হই আমি। অনেকদিন থেকে দেখা হয় না, তাই নিজেই এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। 1000 টাকা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলল, প্রথমবার দেখলাম তোমায়, কিছু কিনে নিও পছন্দ মতো। মেয়েকে ঘরে রেখে এসে 1000 টাকাটা গার্গীর হাতে তুলে দিয়ে পিয়ালি বলে উঠল, আপনি ভুল করছেন ম্যাডাম। আমরা হয়তো গরিব হতে পারি, কিন্তু লোভী নই। তোমার সঙ্গে কথা বলার পরে সে কথা বুঝতে পেরেছি আমি। আসলে ভুলটা আমারই হয়েছে। এটা রাখো প্লিজ। এক মাসের বঞ্জিকে ভালোবেসে দেওয়া উপহার। এ তুমি ফেরত দিতে পারো না। নূপুরের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না। পাপাইয়ের মতো ওকে মানুষ করার দায়িত্ব আমার। এগিয়ে এলো পিয়ালির পিঠে হাত রাখলো গার্গী। হয়তো না জেনে ভুল করে ফেলেছি, কিন্তু দেখে নিও ভবিষ্যতে এ ভুল আর হবে না। স্নেহের স্পর্শ বহুদিন পায়নি পিয়ালি। হু হু করে কাঁদতে লাগলো মুখ চেপে। গার্গী আটকালো না। কাঁদুক কাঁদুক, কাঁদলে পিয়ালির হালকা হবে। সময় এগিয়ে যাচ্ছে, কিছুতেই তানিয়ার ব্যাপারে মনস্থির করতে পারছে না দেবজ্যোতি মল্লিক। একবার মনে হয় মেয়েটাকে একটা শেষ সুযোগ দিয়ে দেখা যাক। সঙ্গে সঙ্গে মস্তিষ্ক বলছে, মোটেও না। ধ্বংসের বীজ ও রন্ধ্রে রন্ধ্রে কখন তোমাকে ধ্বংসের পথে ঠেলে দেবে টেরও পাবে না। যে একবার বিশ্বাস ভেঙেছে সে আবারও বিশ্বাস ভাঙতে সময় নেবে না। ম্যাডাম, গার্গী রায় মধ্য কলকাতায় একটা ফ্ল্যাটে গেছেন অনেকক্ষণ আগে, কিন্তু কেন গেছেন বলতে পারবো না। আপনি একবার খোঁজ নিয়ে দেখুন ঠিক কী হচ্ছে ওখানে। খবর নিয়ে জেনেছি ওই ফ্ল্যাটে অপূর্ব রায়ের যাতায়াত। কি বলছো, অপূর্ব রায়ও ওই ফ্ল্যাটে যায়? খোঁজ নাও ওটা কার ফ্ল্যাট, কার নামে ফ্ল্যাটে রেজিস্ট্রেশন করা। বদ্ধ ঘরে বসে মৃদু মৃদু হাসছিল তানিয়া। বীজ বপন ঠিকঠাক হয়েছে, এখন শুধু অঙ্কুরোদ্গমের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা পালা। দেবজ্যোতি মল্লিক নিজেকে যতই চালাক ভাবুক না কেন, তার মুখ চোখ দ্বিধার ছবি দেখেছে সে। সেটাকে কাজে লাগিয়ে তাকে এই বন্দি জীবন থেকে মুক্তি পেতে হবে। দেবজিৎকে যে কোনো উপায়ে বুঝিয়ে দিতে হবে। মোহ বশীভূত হয়ে সাময়িক একটা ভুল করলো, দিন শেষে সে দেবজিতের প্রতি বিশ্বস্ত, চিরকালে এমনটাই থাকবে। কাজটা সহজ নয়, কিন্তু যেভাবে হোক তানিয়াকে পারতে হবে। এই বন্দি জীবন তার অসহ্য লাগতে শুরু করছে। স্যার, ওই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন পিয়ালি রায়ের নামে। একটা কিশোরী মেয়ে থাকে ওর সঙ্গে। খবর নিয়ে জেনেছি ক্লাস 7-এ পড়ে। পিয়ালি নিজের মেয়ে, একমাত্র সন্তান। পিয়ালির স্বামীর নাম জানতে পেরেছে? কি করেন ভদ্রলোক? স্বামী নেই স্যার, ভদ্রমহিলা একাই থাকেন, সিঙ্গেল মাদার। অপূর্ব রায়ের অবৈধ সন্তান নয় তো? যত বড় বা উন্ডিলে ছেলে, এদের গুণঘাটে ঘাট নেই। দেখগে যাও, হয়তো একে গোপনে বিয়ে করে আর বাপকে কোত্থেকে সে খবর জানতে পেরে রেগেমেগে ছেলেকে বঞ্চিত করে সব সম্পত্তি বৌমার নামে করে দিয়েছে। সেই নিয়ে রাগ, ছেলের সঙ্গে বাপের অশান্তি। বাপ মরেছে বেঁচেছে। না স্যার, এখানে আসল ঘপলা। বিশেষ সূত্রে জানতে পেরেছি অপূর্ব রায় সেক্ষেত্রে দোষী নয়, দোষী তার বাপ। তিনি এই মেয়েটার বায়োলজিক্যাল ফাদার। আর বায়োলজিক্যাল ফাদার অপূর্বর বাবা। পিয়ালির? পিয়ালির কেন হবে? পিয়ালির মেয়ে নূপুরের কথা বলছি। ওর বাপ অপূর্ব রায়ের বাবা, বুড়ো বয়সে ভীমরতি। অপূর্ব কেবল দেখভাল করেন যাতে ভবিষ্যতে মা মেয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় কোর্টে হতে না দেয়। গল্প শুনে আমি ভেবেছিলাম কেবল কাণ্ডে পজ ধরেছে, এখন তো দেখছি শেকড় অবধি পচন ছড়িয়েছে। তা মিসেস গার্গী রায় ওই ফ্ল্যাটে কোন উদ্দেশ্যে গিয়েছিলেন? ভেতর খবর তো জানতে পারিনি স্যার, তবে সম্ভবত মিসেস গার্গী রায় আপনার মতোই ধারণা হয়েছিল অপূর্ব রায়ের সঙ্গে পিয়ালির অ্যাফেয়ার চলছে। ভাবার মধ্যে ভুল কিছু নেই, চরিত্রের যা অবস্থা। ওই 2 কামরার
সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনার টাকা পিয়ালিকে অপূর্বই দিয়েছিল। এত বড় ব্যবসায়ের মালকিন হলেও সবাইকে গাড়গিরে দেখছি বাকি 5টা মেয়ের মতো। কোনো মেয়ে মানুষ ফ্ল্যাটে স্বামী গেলে সন্দেহ করবে, এটাই স্বাভাবিক। কাৎসাক করলেন ইন্সপেক্টর। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত্রি, কিন্তু এক টুকরো রুটির দেখা পেল না তানিয়া। বিভ্রান্ত লাগছে তার। এটা কীভাবে সম্ভব? তবে কি তার চোল বুঝতে পেরে গেল দেবজ্যোতি? কিন্তু কি হবে? আজ থেকে কি তাহলে ওটুকু খাওয়া বন্ধ? কিন্তু পেটে যে বড্ড জ্বালা, খিদের চোটে কি মরে যাবে সেদিনের ডাপুতেও সুন্দরী মিসেস তানিয়া মল্লিক? এমন সময় আগল খোলার শব্দ হলো। দেবজ্যোতি ঢুকছে তানিয়ার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আজকের জন্য কোনো খাবার জোগাড় করতে পারিনি। আশা করি অ্যাডজাস্ট করতে সমস্যা হবে না। তুমি একদিন বলেছিলে না, একটা দিন না খেয়ে থাকলে কেউ মরে না। করুণ মুখে তানিয়া বলল, বড্ড খিদে পেয়েছে যে। কিছু কি নেই? খিদে পেলে আমার আবার ভীষণ পেট ব্যথা করে। উঠে দাঁড়াতে গিয়ে মেঝের উপর ঢলে পড়ে গেল সেই। এক দৃষ্টিতে তানিয়ার মুখের দিকে তাকিয়ে রইল দেবজ্যোতি। খিদের জ্বালায় মেয়েটা বোধহয় অজ্ঞান হয়ে গেছে। এও কি অভিনয়? এত নিখুঁত অভিনয় কি কেউ করতে পারে, নাকি তানিয়া সত্যিই বদলে গেল? কুয়াশা যখন, দ্বিতীয় পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।